এরকম শতাধিক পণ্যের উপর বাড়তি দাম জুড়ে দেওয়া, এই নমুনা আপনি ছাড়া, আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া আর কোনো সরকার পারে না এই পর্যন্ত, এই উদাহরণ তৈরি করতে পারে নাই। যে ব্যাখ্যাই দেন না কেন, ওগুলো যে খোলা যুক্তিরা সবাই জানে। আমি যদি বলি যে আমরা এই অন্তর্বর্তী সরকার এর নামে একটা ম্যাজিশিয়ান সরকার পেয়েছি, নিশ্চয়ই আপনারা ঠিক একটু খুশি হবেন না, অথবা বুঝতে চাইবেন কেন এই কথা আমি বললাম। ধরা যাক একটা কথা আমি বলি আপনাকে, আমি আপনাকে বললাম যে এই শীতের দিনে আপনার গোসলের পানিতে আমি আরো অতিরিক্ত কিছু বরফ মিলিয়ে দিয়েছি, কিন্তু এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি কি এটা বিশ্বাস করবেন? অথবা যদি উল্টো ভাবে বলি যে আমি আপনার বাজারে যখন আপনি যাবেন, বাজারে প্রত্যেকটা জিনিসপত্রের দাম আগের চেয়ে একটু একটু করে বেড়ে যাবে। একটা দুটো জিনিসপত্রের দাম না, প্রায় শতাধিক জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আপনি যে সেবাটা নেবেন, যেমন টেলিফোন কথা বলবেন, এটা একটা সেবা, তো এই সেবায় আগে যা বিল দিতেন তার চেয়ে আপনি বেশি বিল দিবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্যয় বেড়ে যাবে, কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আপনি বিশ্বাস করবেন, যদি কোনো দায়িত্ববান লোক বলে, আমি যদি বলি আমাকে, আপনি বলবেন দূর দূর বলে তাড়িয়ে দেবেন যে বেটা তুই কি বুঝস, তুই যেটা মূর্খ। কিন্তু আমি তো দায়িত্ববান ব্যক্তি, আমি একটা ক্ষুদ্র মানুষ, তাই না? যদি কোনো দায়িত্ববান ব্যক্তি যাকে আমরা টাকা পয়সা দিয়ে, বেতন দিয়ে, উচ্চ বেতন দিয়ে একটা উচ্চ গুরুত্বপূর্ণ পদে বসিয়েছি, সেই লোক যখন এই কথা বলবে, তখন তাকে আপনি কি বলবেন? বলবেন ভাই এটা আসলে একজন জাদুকর, সে একজন ম্যাজিশিয়ান। এরকম একটা ম্যাজিশিয়ান সরকার আমরা মনে হয় পেয়েছি এবার। কারণটা হলো সরকার শতাধিক পণ্যে, শতাধিক সেবা খাতে, শতাধিক, কিন্তু একটা দুইটা না, শতাধিক সেবা খাতে ভ্যাট বাড়িয়েছে, মূল্য সংযোজন কর বাড়িয়েছে, ভ্যাট যেটা বাংলায় বলি আমরা, মূল্য সংযোজন কর বাড়িয়েছে, এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে বিভিন্ন খাতে। আপনি যে কাপড়টাকে কিনতেন দোকান থেকে, তার দাম বেড়ে যাবে। হোটেলে যে খেতেন, তার দাম বেড়ে যাবে। মোবাইলে কথা বলতেন, সেটার দাম বেড়ে যাবে। এরকম শতাধিক পণ্যে আপনার ব্যয় তারা বাড়িয়ে দিয়েছে। তারপর এই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি সংবাদ সম্মেলন করে, প্রেস ব্রিফিং করে বলছেন যে এই শুল্ক কর বৃদ্ধিতে বড় প্রভাব পড়বে না। কেন পড়বে না ভাই? এটা কি বুজুর্গি কেন করেন? এটা ম্যাজিক নাকি রে ভাই? কেন পড়বে না? আমার পয়সা খরচ হবে, বাড়তি খরচ হবে। যে কাজ করতে আগে আমার 10 টাকা লাগতো, সেটা করতে এখন 12 টাকা লাগবে। আমার কষ্ট হবে না? আপনি বলছেন কষ্ট হবে না। তো এরা কি জিনিসটা বোঝেন না, নাকি বুঝেও জনগণের সঙ্গে রসিকতা করেন? অথবা হতে পারে যে পরিমাণ ব্যয় বাড়বে, উনি ধরেন আপনার 2-3 লাখ টাকা ইনকাম করেন, সরকার তাকে 1.5-2 লাখ টাকা দেয় বেতন, আমার হিসাবে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি উনি পান, মানে বেতন ভাতা এবং সুযোগ সুবিধা মিলে। তো ওনার কাছে কিন্তু মানে আপনার 5,000 টাকা বাড়লে তেমন কোনো ক্ষতি নেই, উনি ওদের টের পাবেন না। কিন্তু এই দেশের সবাইকে কি ওনার সমান বেতনধারী বলে মনে করেন? আপনি আপনার হাতের কাছে গুনে দেখেন তো, আপনার পরিচিত লোকের মধ্যে দেখেন তো, যারা বেসরকারি চাকরি করেন, তারা কত টাকা বেতন পান, ওদের সংসার চালাতে কত টাকা লাগে। সেখানে যদি বাড়তি আরো 6,000, 10,000 টাকা যুক্ত হয়, তো উনি কি এটা পাবেন, চালাতে পারবেন? ওরা এই টাকাটা কোত্থেকে আসবে? ওনার অফিস ওনার বেতন বাড়াবে? সরকার তো ব্যবস্থা করে নিয়েছে। আগের সরকারগুলো প্রত্যেকটা দেশেই দেখা যায়, যখন একটা অগণতান্ত্রিক, যখন একটা স্বৈরাচারী সরকার থাকে, তখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যারা কর্মচারী, মানে সরকারি কর্মচারীদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। কেন দেয়? যেন তারা তাদের সরকারকে টিকিয়ে রাখে। এই সরকারও তাই করেছে, কিন্তু মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়েছে সরকারি কর্মচারীদের, যে তারা তাদেরকে টিকিয়ে রাখবে। এবং কেবল তাই না, তাদের অনুগত লোকদেরকে আনতে, যারা অবসরে গিয়েছিল, তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিচ্ছে।
তাদেরকে প্রতি মাসে এখন পেনশন বাবদ বাড়তি 13 কোটি টাকা সরকারকে খরচ করতে হবে প্রতি মাসে। এককালীন খরচ করতে হবে প্রায় 42 কোটি টাকার মতো। সরকার আমলাদেরকে হাতে রাখার চেষ্টা করছে, সরকার সরকারি কর্মচারীদের হাতে রাখার চেষ্টা করছে, সরকার জনগণকে উপেক্ষা করছে। এর বিপরীতে সরকার ধনিক শ্রেণীকে হাতে রাখার চেষ্টা করছে, ব্যবসায়ীদের হাতে রাখার চেষ্টা করছে। এই সবগুলি বৈশিষ্ট্য মূলত একটা স্বৈরাচারী সরকারের বৈশিষ্ট্য, যেটা নাকি আগের হাসিনা সরকার যে বৈশিষ্ট্যটা তাদের মধ্যে ছিল সেটাই এই সরকারও অনুসরণ করছে। আগের সরকার এরকম দাম বাড়িয়ে বলতো, গ্যাসের দাম বাড়াতো, তেলের দাম বাড়াতো, বাড়িয়ে মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো দাঁড়িয়ে বলতো বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না। আরেক মন্ত্রী বলতো দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। এখন এরা বলছে, তাহলে পার্থক্যটা কোথায়? এই প্রশ্নটাকে আমরা করতে পারবো না? আমরা সবাই জানি যে এই যে ভ্যাট ট্যাক্সটা বাড়ানো হয়েছে, অনেকেই বলছে এটা IMF এর চাপে বাড়ানো হয়েছে। IMF বলেছে রাজস্ব বাড়াতে, সে প্রসঙ্গে একটু পরে আমি আসছি। কিন্তু এই প্রশ্নটা যখন সেই প্রেস ব্রিফিংয়ে করা হয়েছিল তখন এই শফিকুল আলম মানে প্রেস সেক্রেটারি উনি একটা যুক্তি দিয়েছে, যুক্তিটা আপনাদের আমি একটু পড়ে শোনাই, শুনেন, দেখেন কি কিছু বোঝেন কিনা দেখেন। তিনি বলেছেন, আমাদের এখানে অর্থনীতিবিদরা আছেন, আমরা IMF এর কথাটাই বা কেন নেব? কারণ IMF এর কথা তারা কিন্তু নেয় নাই, তাদের অর্থনীতিবিদের কথা নিয়েছে। তারা কি বলছে? তারাও তো বোঝেন কি কাজটা করতে হবে। আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে আপনি নিজেই দেখবেন যে টাকার মান কমে যাচ্ছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য মোট দেশজ উৎপাদনের অনুপাতে রাজস্ব আয়ের পরিমাণ মানে ট্যাক্স GDP রেশিও আর কি বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে, এটা টেকসই নয়। ভাই কি বুঝছেন? কিছু বুঝলেন? ওনার কথা কিন্তু ঠিকই আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি কি কিছু বুঝতে পারছেন? আমি অত ভালোভাবে বুঝি নাই। কারণটা হলো উনি বইয়ের ভাষায় কথা বলছেন। যখন মানুষের যুক্তি কমে যায়, লজিক কমে যায়, যখন মানুষের লজিকগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তখন মানুষ এরকম বইয়ের ভাষায় মুখস্থ কথা বলে। ট্যাক্স এবং GDP রেশিও বাড়াতে হবে, এটা আমরাও বুঝি, সবাই বুঝে, যে কোনো সুস্থ অর্থনীতির জন্য এটা বুঝে। এখন ট্যাক্স বাড়ানোর জন্য আপনি সাধারণ জনগণের উপর চাপ দিচ্ছেন কেন? ট্যাক্স বাড়ানোর আর কি কোনো পথ নেই? IMF কি বলে দিয়েছে যে তোমরা পরোক্ষ কর বাড়াও? বলে দিয়েছে জনগণের কাছ থেকে, এই গরিব মানুষের কাছ থেকে এইভাবে ট্যাক্স বাড়াই নাও তোমরা? এটা বলেছে? আপনি ট্যাক্স বাড়াতে বলেছে, আপনি ট্যাক্স বাড়ান। ট্যাক্স যতটুকু ধনীরা যতটুকু ট্যাক্স দেওয়ার, প্রত্যক্ষ যে করটা আছে, ধনীরা যদি কর দেয়, ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, যেমন বসুন্ধরা গ্রুপ, ওনারা যে ট্যাক্সটা দেন, আপনি যদি ওনাদের কাছ থেকে সঠিক ট্যাক্সটা সঠিক মাত্রায় আদায় করতে পারেন, তাহলে যে টাকাটা পাবেন ওই টাকাটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু কমপক্ষে মানে 50 লাখ লোকের উপর পরোক্ষ কর বসাতে হবে। তো ওটা নেন আপনি, ওটা নেবেন না, কারণ কি? ওটা আপনি পীড়িতের লোক। সোজা হিসাব রে ভাই। বড় বড় ব্যবসায়ীদের মধ্যে আপনি কোনো হাত দিবেন না, বড় বড় ব্যবসায়ীদের আইনে আপনি আপনার উপদেষ্টা বানাবেন, তাদের ওখানে আপনার লোকজনকে নিয়ে বসাবেন তাদেরকে রক্ষা করার জন্য। দেখছি আমরা এগুলো, সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে। কিন্তু এখন আমরা কি দেখছি? আপনারা গরিবকে মারার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছেন। হ্যাঁ, IMF এর চাপ আছে, অস্বীকার করি না, এবং IMF এর চাপটা যে একদম অযৌক্তিক আমি তাও বলবো না। রাজস্ব আদায় বাড়তি না হলে পরে দেশ চলবে কি করে? এটা ঠিক আছে, কিন্তু রাজস্বের একমাত্র পথ যে জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়া, এটা তো নয় রে ভাই। আবার আপনারা কিন্তু IMF এর সঙ্গে বার্গেন করতে পারতেন, বলতে পারতেন যে আপনারা যে সমস্ত শর্ত দিয়েছেন, আপনারা এগুলো দিয়েছিলেন একটা স্বৈরাচারী সরকারের সঙ্গে, সেই সরকারের পতন ঘটেছে, সেই সরকার দেশটাকে লুটপাট করে নিয়ে গেছে, আমাদের উপর চাপ দিলেই তো হবে না, আমাদের তো সেই সক্ষমতা নাই। আপনারা আলোচনা করতে পারতেন, সেই আলোচনা কি আপনারা করেছেন? আমার তো মনে হয় করেন নাই, কারণ করলে তো আমরা খবরটা পেতাম। কোনো মিডিয়াতে আপনাদের সেরকম কোনো খবর দেখি নাই, নাকি আলোচনা করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনাদের নাই।
অথবা এমনও হতে পারে ডক্টর ইউনূস নিজে আলোচনা করতে পারতেন, নাকি উনি সময় পান না, এটাও হতে পারে। বয়স্ক মানুষ ঘুম টুম বেশি ঘুমান, সময় নাও পেতে পারেন, কোনো সমস্যা নাই, এটা তো হতেই পারে। কিন্তু দেশের মানুষের ঘুমকে আপনি ঘুম নষ্ট করে আপনি ঘুমাবেন, তা তো হয় না। দেশের মানুষের তো ঘুম নাই, মানুষ জানে না যে কিভাবে চলবে। বছরের মাঝখানে আপনারা বলতে সব কথা মানি আমি ভাই, দেশের অর্থনৈতিক অবস্থা কখনোই অত ভালো ছিল না, সবসময় এগুলো টুকটাক টুকটাক বেড়েছে। কিন্তু একসঙ্গে বাজেটের মাঝখানে মাঝামাঝি বছরের অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে একসঙ্গে এরকম নির্বাহী আদেশে এরকম শতাধিক পণ্যের উপর বাড়তি দাম জুড়ে দেওয়া, এই নমুনা আপনি ছাড়া, আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া আর কোনো সরকার পারে না এই পর্যন্ত, এই উদাহরণ তৈরি করতে পারে নাই। যে ব্যাখ্যাই দেন না কেন, ওগুলো যে খোলা যুক্তিরা সবাই জানে। সরকার যে ব্যাখ্যা দিচ্ছে এটা সত্য কথা না, মিথ্যা কথা, একদম ডাহা মিশা কথা। বাস্তবতা হলো পারেন নাই। এবং আপনারা কি করবেন, আপনারা কিন্তু আবার মানে পারেন না, কিন্তু আবার ক্ষমতা থাকার আগ্রহটা আছে, কিন্তু আরো মিনিমাম 1 বছর থাকবেন, না হলে 1.5 বছর থাকবেন। সেই চুক্তিটা করে নিছেন। ইউনূস সাহেব তো বলছে কিছু কিছু সংস্কার হলে এই বছরের শেষ দিকে, মানে আরো 1 বছর, আর পুরো সংস্কার হলে 1.5 বছর। এই 1.5 বছর আর কয়বার দাম বাড়াবেন ভাই? মানুষকে আর কত মারবেন? আপনি তো পারছেন না, পারছেন না যে এটা কি বুঝতে পারছেন? এটা তো বুঝতেও পারছেন না ভাই। আপনি যত সংস্কার করেন, মানুষকে যে জিজ্ঞাসা করেন না, একটা গরিব মানুষকে জিজ্ঞাসা করেন, সবজিওয়ালাকে জিজ্ঞাসা করেন, আমরা অনেক সংস্কার করব, মানুষ বলবে কি ভাই সবই করেন, দাম কি কমবে? এইটা হলো ইম্পর্টেন্ট।